ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আবার প্রিভিয়াস ইয়ার নিয়ে আমরা আসলাম। যেমন ইতিহাসের আইএনএম এর উপর আমরা 1 নাম্বার পার্ট দিয়েছিলাম 1 থেকে 50, 2 নাম্বার পার্ট দিয়েছিলাম 50 থেকে 100। আজকে 3 নাম্বার পার্ট 101 থেকে শুরু হচ্ছে। চলো কতটা করা যাচ্ছে দেখো। যত তাড়াতাড়ি পারছি তোমাদের সিরিজটা কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ তোমরা প্রিভিয়াস ইয়ারটা পড়বে, যেগুলো তোমাদের আরও প্রিভিয়াস ইয়ারে বেশি করে আসছে সেগুলোকে তোমরা বেশি করে পড়বে এবং যেন 4.0-তে হেল্প হয়। ঠিক আছে, তো এরকম আমরা সবই শুরু করেছি, সবগুলো কমপ্লিট করাবো। অতএব তোমরা একদিক থেকে দেখো এবং কমেন্টে লেখো কি দরকার। আমি কমেন্টে রিপ্লাই দিতে না পারলেও আমি তোমাদেরকে অলরেডি দেখছি কমেন্ট কে কী করছো, এবং কারো যদি কোনো ডিমান্ড থাকে আমি অবশ্যই পূর্ণ করব। আর একটা অ্যানাউন্স যেটা আমাদের বলেছিলাম যে আমাদের জেনারেল পেপার যারা পড়তে চাইছো ডিটেলসে, তাদের আমরা ওই 699 টাকায় কমপ্লিট করাই। আর একটা এখন মক টেস্টের আমরা সিরিজ শুরু করেছি, যে মক টেস্টটা হচ্ছে যে উইকে 2টো ক্লাস টেস্ট হবে আর একটা ফুল মক হবে 40। যারা শুধু মকের জন্য অ্যাডমিশন নিতে চাও নিতে পারো, সেটা হচ্ছে 399 টাকা। যতদিন না পরীক্ষা হয় ততদিন পরীক্ষার প্রতিটা উইকে একটা ফুল মক এবং 2টো করে চ্যাপ্টার মক রেগুলার হবে এবং পিডিএফ পাবে এবং তার ডিসকাশন। এবং খালি শুধু পরীক্ষাটা নিলাম তা না, ভিডিও করে তার ডিসকাশনও দেব, যেন পুরো কোনো অসুবিধা না হয়। অতএব তার জন্য 399 টাকা রাখা হয়েছে। এবং কেউ যদি বলে আমি পেড কোর্স মানে এটাও নেব জেনারেল পেপারটা এবং এটা, তাহলে সেটা 699 জায়গায় 899 হয়ে যাবে, সেখানে কিছু ছাড় দেওয়া হয়েছে। তো যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করে দিও, ডিসক্রিপশানে দেখবে আমাদের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। চলো, এটা হচ্ছে আমাদের আইএনএম এর 3 নাম্বার পার্ট। 3 নাম্বার পার্ট দেখতে পাচ্ছ তোমরা 101 নাম্বার থেকে শুরু হয়েছে। দেখো 101 নাম্বার থেকে শুরু যখন হয়েছে, তাহলে আমরা শুরু করি। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট বলছে, এদের স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা রাইট। 1 নম্বর বলছে রাজা রামমোহন রায় ওয়াজ দ্য পিওনিয়ার অফ নিউ এডুকেশন। অবশ্যই, কারণ রাজা রামমোহন রায়কে বলা তো মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং আজকের দিনের এডুকেশনের যদি আমরা পূর্বপুরুষ বলতে পারি রাজা রামমোহন রায়কে। দেখো, রাজা রামমোহন রায়ের জন্মের তারিখ যদি দেখো 1772, কোথায়? হুগলি ডিস্ট্রিক্টে আমাদের। এই রাজা রামমোহন রায় যদি প্রথম একটা অর্গানাইজেশন তৈরি, যেটা হচ্ছে আমাদের আত্মীয় সভা, এটা ছিল কত? 1815 সালে। তারপরে কি করলো? ব্রাহ্ম সভা এটা করেছিল 1828 সালে। তারপরে ওই ব্রাহ্ম সভাটাকে ও ব্রাহ্ম সমাজে কনভার্ট করলো 1830 সালে। তারপরে সে কি করলো? এই 30 সালের পর সে ইংল্যান্ডে রওনা দিল, কারণ মুঘলরা ওকে পাঠিয়েছিল, কারণ আকবর 2 এর কাছে ও কাজ করত। ঠিক আছে, তো এটাও পরীক্ষায় দেয় যে ওইকে রাজা রামমোহনকে রাজা টাইটেলটা কে দিয়েছিল? তো আকবর 2 অ্যান্সার হবে, কারণ আকবর 2 এর কোর্টে কাজ করত। কেন? কারণ এ না প্রচণ্ড ভাষা জানতো। বলা হয় কি নাকি ডজন ভাষা জানতো। ডজন মানে 12, 1 ডজন মানে 12, তো 12টা ভাষা জানতো। ওই জন্য একে ইংল্যান্ডে পাঠিয়েছিল, যে যেন পেনশনটা বাড়ানোর জন্য। ওই ইংল্যান্ডে গিয়েছিল 30 সালে এবং ওখানে গিয়ে 1833 সালে সে মারা যায়। জায়গাটা ছিল কোথায়? ব্রিস্টলে। আজকে যদি এটাও পরীক্ষায় দেয় যে রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটা কোথায় আজকের দিনে আছে, তাহলে বলবে ইংল্যান্ডের ব্রিস্টলে আছে। ঠিক আছে, তো ঠিকই আছে, এটা একদম ঠিক। এবং এটা আমরা জানি যে সতীদাহ প্রথাকে নিবারণ করেছিল, একদম মডার্ন ম্যান অফ ইন্ডিয়া ছিল। তাহলে এটা ঠিক বলেছে। 2 নম্বরটা কি বলছে? স্বামী দয়ানন্দ গিভ দ্য স্লোগান ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস। একদম ঠিক, এদি। এবং আরও ছিল গো টু বেদাস, এদি। এবং এই দয়ানন্দ সরস্বতী একটা শুদ্ধি আন্দোলনও করেছিল। শুদ্ধি আন্দোলনটা কি ছিল? এক সময় কিছু লোক
মুসলমানে কনভার্ট হয়েছিল, অন্য থেকে হিন্দু থেকে এবং অন্য ধর্ম থেকে মুসলমানে কনভার্ট হয়ে যাচ্ছিল, এবং তার বিপক্ষে এই লোকটা শুদ্ধি আন্দোলন তৈরি করেছিল। এর উদ্দেশ্য ছিল কি, যে কনভার্ট টু হিন্দু, বিভিন্ন ধর্ম থেকে হিন্দুতে তোমরা আসতে পারো, ঠিক আছে। এবং এর অনেকগুলো সত্যার্থ প্রকাশ ছিল। একে ইন্ডিয়ার মার্টিন লুথার বলা হয়। ইন্ডিয়ার মার্টিন লুথার কেন বলা হয়? কারণ মার্টিন লুথার না প্রচণ্ড ভাষা ভালো দিতে পারতো, মানে এমনভাবে ভাষণ দিত, মগ্ন করে দিত মানুষকে, ওই জন্য আমাদের এও পারতো, ওই জন্য একে আমাদের ইন্ডিয়ান মার্টিন লুথার বলা হয়, ঠিক আছে। এতগুলো ইনফরমেশন জানতে হবে। তারপরে কি বলছে, এই বিবেকানন্দ পার্টিসিপেট করেছিল আমাদের ওয়ার্ল্ডের যে পার্লামেন্ট চিকাগোতে। সালটা মনে রাখবে, সালটা ছিল 1893। তো এটাও রাইট, সবগুলো রাইট। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ। নেক্সট কোশ্চেনে যাও। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে হু অ্যামং দ্য ফলোয়িং বিকেম দ্য আনঅফিসিয়াল অ্যাম্বাসিডার অফ দ্য ইন্ডিয়া টু ইংল্যান্ড। অ্যাম্বাসিডার মানে তো বুঝতে পারছো, তো বলছে আনঅফিসিয়াল কাকে পাঠানো হয়েছিল? তাহলে আনঅফিসিয়াল আমাদের দাদাভাই নরজিকে পাঠিয়েছিল। আর অ্যাম্বাসিডার মানে তো বুঝতে পারছো, আমাদের অ্যাম্বাসি বিভিন্ন দেশে আছে, ওই রকম বলছে আমাদের ইন্ডিয়ার হয়ে ইংল্যান্ডে যে পাঠানো হয়েছিল আনঅফিসিয়াল, সেটা কে ছিল? সেটা ছিল আমাদের দাদাভাই নরজি, ঠিক আছে। নেক্সট, যেখানে যেখানে যেটা বলার সেটা আমরা বলে দেব, ঠিক আছে। কি বলছে, হু ডিসক্রাইব দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যাজ এ চার্টার অফ স্লেভারি। এই চার্টার অফ স্লেভারি কে বলেছিল? এই অ্যাক্টটাকে মানে গোলামি অ্যাক্ট বলেছিল কে? সেটা ছিল আমাদের মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা হযরত মোহানি। এদের মধ্যে কেউ নয়। অ্যান্সারটা হবে জওহরলাল নেহেরু বলেছিল এটাকে। তাহলে এখানে তো জওহরলাল নেহেরু অপশনই নেই, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? নান অফ দ্য অ্যাবভ অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, টু হুইচ প্লেস ডিড কানওয়ার সিং দ্য লিডার অফ দ্য রিভিলিয়ন অফ 1857 বিলং টু? এই যে আমরা সিপাহী বিদ্রোহ অলরেডি পড়েছি, সিপাহী বিদ্রোহ থেকে কে কোথা থেকে লিড করছিল সেটা জানতে হবে। আর যেহেতু তোমরা বিহারের পরীক্ষার জন্য পড়ছো, তো বিহার থেকে কে ছিল সেটা তো তোমাকে জানতেই হবে, ঠিক আছে। এবং বিহারে এই ছিল জগদীশপুরে, ঠিক আছে। এটা যদি বলে কোন ডিস্ট্রিক্টে পড়ে আজকের দিনে, সেটা আজকের দিনে পড়ে তোমার এই ভোজপুরি, ঠিক আছে। নেক্সট 5 নাম্বার কি বলছে দেখো, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন 1876? বলছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটাকে বাংলায় বলি আমরা ভারত সভা, ওটা কে তৈরি করেছিল? WC ব্যানার্জি, না শিশির কুমার ঘোষ, না সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঠিক আছে। দেখো একটা গল্প আছে, যদি বলে তোমাকে প্রথম ICS পরীক্ষায় পাস করেছিল কে ইন্ডিয়াতে, তাহলে ইন্ডিয়ার হবে আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটাকে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে আমরা কি বলি? বাংলার মুকুটবিহীন রাজা বলি, ঠিক আছে। কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বয়সের কন্ট্রোভার্সিতে বাদ দিয়ে দেওয়া হয়। কে বাদ দিয়েছিল জানো? ওই খারাপ লোকটা কে জানো? যার নাম হচ্ছে আমাদের লিটনের টাইম পিরিয়ডটা ছিল, মনে করো যে 1876 সালে থেকে 80 সাল পর্যন্ত, এই 4 বছর ছিল। এবং যে বছরই আসছিল লিটন, সেই বছরই কি করলো? বয়সটাকে সিভিল সার্ভিসের কমিয়ে দিল। কত করেছিল? 21 থেকে 19 করে দিয়েছিল। এই নিয়ে আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি বাদ পড়ে গেছিল। এই জন্য সুরেন্দ্রনাথ ব্যানার্জি আন্দোলনে নেমেছিল যে আমি বাদ পড়লাম যেন আমাদের পরের জেনারেশনটা না বাদ পড়ে। তার জন্য ও এই সালেই, যেই সালে ওকে বাদ করালো, ওই সালেই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা বানিয়েছিল। তো অ্যান্সারটা হবে আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বাট সুরেন্দ্রনাথ ব্যানার্জি যদি অপশন না থাকে, এখানে আনন্দমোহন বসু ছিল এর সাথে, এটাও পরীক্ষাতে আনন্দমোহন বোসকেও নিয়ে বানিয়েছিল। এবার আমি বললাম প্রথম পাস করেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেসে, ICS পরীক্ষায়। যদি বলি কে প্রথম অফিসার হয়ে গেলে হবে সত্যেন্দ্রনাথ ট্যাগর। পাস করেছিল এবং অ্যাপয়েন্টও করেছিল একে। তাহলে যদি বলা হয় ইংরেজের প্রথম
আইসিএস পরীক্ষায় পাস কে করেছিল, তাহলে বলবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। যদি প্রথম আইসিএস অফিসারকে, তখন বলতে হবে সত্যেন্দ্রনাথ ট্যাগর। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, হু হোস্টেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ এবার দ্য ফার্স্ট টাইম। বলছে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগটা প্রথম কবে, মানে কে উত্তোলন করেছিল? লালা রাজপুত রায়, ম্যাডাম ভিকাজি কামা বা রাসবিহারী বোস? দেখো, প্রথম আমাদের যে ফ্ল্যাগটাকে তোলা হয়েছিল, সেটা সালটা ছিল 1907 সালে, এবং কোথায়? জার্মানিতে। 1907 সালে প্রথম কে করেছিল? ম্যাডাম ভিকাজি কামা উত্তোলন করেছিল। তাহলে এখান থেকে আরেকটা পরীক্ষা দিবে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কবে অ্যাডপ্ট করা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে? তাহলে মনে রাখবে, সেটা হচ্ছে আমাদের 22শে জুলাই, সালটা ছিল 1947 সাল। এটাকে ন্যাশনাল ফ্ল্যাগ আমরা অ্যাডপ্ট করেছি। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, হুইচ ম্যাগাজিন ওয়াজ এডিট বাই আব্দুল কালাম আজাদ? আবুল কালাম আজাদ কোন ম্যাগাজিনটাকে এডিট করত? ঠিক আছে, সেটাও না, এটাও না, এই আল হেলাল, আল বেগালও ছিল, আল হেলালটা। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে, এটা ওই 1912 দিকে তো করা হয়েছিল, এবং এটাকে ব্যান করে দেয়। তাহলে আল বাগালটা করেছিল আবার 1 বছর পরে। তো এইটুকু মাথায় রাখতে হবে। চলো নেক্সট কি বলছে, হু ওয়াজ দ্য অথর অফ দ্য মহাত্মা গান্ধী অ্যান্ড বিহার সাব রেমিসেন্স? এটা কে, অথরটা কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জয়প্রকাশ নারায়ণ, না কার্পুরি ঠাকুর? তাহলে এখানে অ্যান্সারটা হবে আমাদের রাজেন্দ্র প্রসাদ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ফার্স্ট সেশন অফ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা? দেখো, অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম যদি বলে প্রেসিডেন্টকে, সহজানন্দ সরস্বতী, চোখ বন্ধ করে। ঠিক আছে, নেক্সট 110 নম্বর কি বলছে, ইন হুইচ ইয়ার ওয়াজ অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স এস্টাবলিশ? কবে এস্টাবলিশ হয়েছিল? ঠিক আছে, মানে অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স কবে ডাকা হয়েছিল? সেটা হবে অ্যান্সার 1927 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে রাইট অ্যান্সার। চল নেক্সট দেখো, 111 নম্বর কি বলছে, পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ সেলিব্রেট অ্যাজ এ হুইচ ডে ইন 16 অক্টোবর 1905? বলছে 1905-এ যে আমাদের পার্টিশন অফ বেঙ্গল যে করা হয়েছিল, সেই ডেটটাকে কি মানানো হয়েছিল? তো আমরা জানি ওই দিনটা ছিল 16 অক্টোবর। এটাও একটা পরীক্ষা কোশ্চেন। এবং সেখানে ওটা কি ডে মানা হতো? শোক দিবস, শোকের দিবস। সেটা হচ্ছে আমাদের মর্নিং দিবস। ঠিক আছে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর জানি আমরা এই পার্টিশন অফ বেঙ্গল, উনি এই সময় এই তারিখটাতে আমাদের নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুর রাখির করেছিল, যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, তার প্রমাণ দিতে আমরা কি করেছিলাম, রাখিটাকে ওই দিন আমরা আয়োজন করেছিলাম। ঠিক আছে, নেক্সট, ডিউরিং হুইচ মুভমেন্ট ওয়াজ বিহার বিদ্যাপীঠ এস্টাবলিশ? বলছে এদের মধ্যে কোনটা মুভমেন্ট, স্বদেশী মুভমেন্ট, না নন কোঅপারেশন মুভমেন্ট, না সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট? মানে স্বদেশী মুভমেন্ট, না অসহযোগ আন্দোলন, না আইন অমান্য আন্দোলন? তাহলে অ্যান্সারটা হবে আমাদের এটা, নন কোঅপারেশন মুভমেন্ট। এবং কবে এটা, এই বিদ্যাপীঠটা কবে, বিহার বিদ্যাপীঠটা কবে করা হয়েছিল? 6 ফেব্রুয়ারি, মাথায় রাখতে হবে, 6 ফেব্রুয়ারি 1921 সালে উদ্বোধন করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, বাই হুম ওয়াজ দ্য বুক টাইটেল দ্য হুইল অফ হিস্ট্রি রিটেন? যে দ্য হুইল অফ হিস্ট্রি বইটা টাইটেল কে? ঠিক আছে, লোকমান্য বালগঙ্গাধর তিলক, না
রাম মনোহর লোহিয়া না জয়প্রকাশ নারায়ণ? এটার অ্যান্সার হবে আমাদের রাম মনোহর লোহিয়া। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। নেক্সট কি বলছে, হু লিড দ্য খুদাই খিদমতগার মুভমেন্ট? এই খুদাই খিদমতগার মুভমেন্টটা কে লিড করত? যাকে আমরা সীমান্ত গান্ধী বলি, যে আমাদের নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারে যে থাকতো, যার নাম হচ্ছে আমাদের খান আব্দুল গফ্ফর খান। ঠিক আছে, দেখো খান আব্দুল গফ্ফর খান এমন একটা পার্সন, এ চাইছিল আমরা ইন্ডিয়াতে থাকবো, কিন্তু ওর যে জায়গাটা সেটা ওই দিকে চলে গেছিল, পাকিস্তানে বলে বাধ্য হয়েও পাকিস্তানে যেতে বাধ্য হয়েছে, কিন্তু ওর ইন্ডিয়াতে থাকার প্রচণ্ড ইচ্ছা ছিল। ওই জন্য ও ইন্ডিয়ানের মানে মতে বিশ্বাসী প্রচুর। ওই জন্য আমাদের ইন্ডিয়ান সরকার যদি বলে, ইন্ডিয়ান সরকার সর্বপ্রথম কাকে, কোন বিদেশিকে ভারতরত্ন দিয়েছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের খান আব্দুল গফ্ফর খান। এবং সালটা কত ছিল? যে ভারতরত্ন দিয়েছিল 1987 সালে ভারতরত্ন পায় ইন্ডিয়া থেকে খান আব্দুল গফ্ফর খান। এবং এর একটা কুর্তা বাহিনী ছিল, যেমন আমাদের আজকের দিনে রেলের যে কুলিরা যে ড্রেসটা পরে না, লাল কুর্তা, তো এর বাহিনীটা ছিল লাল কুর্তা বাহিনী বলা হতো। ঠিক আছে, চলো, পাখতুন বলে তার একটা পত্রিকা ছিল। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? খান আব্দুল গফ্ফর খান ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, ইন হুইচ ইয়ার লর্ড লিটন রেস্ট্রিক্টেড দ্য ফ্রিডম অফ দ্য প্রেস অন লিঙ্গুইস্টিক গ্রাউন্ড? দেখো কি হয়েছিল, এই লিটন, ওই যে খারাপ লোকটা বললাম লিটন, যে 1876 থেকে 1880 পর্যন্ত ছিল, তো এ কি করেছে, আগে আমরা কি করতাম, বিভিন্ন নাটকের মাধ্যমে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে, বিভিন্ন ড্রামার মাধ্যমে আমরা কি করতাম, ব্রিটিশরা আমাদেরকে যে করতো, মানে কষ্ট দিত, সেটাকে আমরা তুলে ধরতাম। এবার এসে বলছে যে না, যদি পেপারগুলোকে, যদি আমরা দেশীয় ভাষায় পেপারগুলোকে যদি বন্ধ করে দিই, তাহলে কিন্তু নিউজগুলো ছড়াবে না, তাহলে আন্দোলনগুলো ওই রকম একটা আন্দোলন হবে না। তার জন্য কি করলো, যে একটা অ্যাক্ট নিয়ে আসলো, যে একটা হলো কি, দেশীয় ভাষায় আন্দোলন, এই পেপার ছাপানো যাবে না বা কিছু করা যাবে না। তাহলে দেশীয় ভাষায় করলে মানুষ সবাই দেখতে পাচ্ছিল, বাট যদি ইংলিশ ভাষায় করি, তাহলে ইংলিশ কজন বুঝতে পারবে? যারা শিক্ষিত তারাই বুঝতে পারবে, তখন শিক্ষিতের হারটা খুবই কম ছিল। তার জন্য কি বলে যেন, ইংলিশ ভাষা ছাড়া অন্য ভাষা যত রকমের সেটাকে বন্ধ করে দিয়েছিল, যেটাকে আমরা কি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলি। এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা তৈরি হয়েছিল কত, আমাদের 1878-এ। ঠিক আছে, সে অ্যান্সারটা হবে আমাদের এটা। বাট পরবর্তীতে ভালো লোকটা এসেছিল, দেখো লর্ড লিটন, তার টাইম পিরিয়ড হচ্ছে 1876 থেকে 1880। তারপরই লর্ড রিপন, ভালো লোক, এ যেমন খারাপ লোক, এ ভালো, এ 1880 থেকে 84 পর্যন্ত এ ছিল। এবং এ যেমন খারাপ লোক, এ ততই ভালো লোক। তো এটা নাকি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নাম ছিল। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা তুলে দিয়েছিল, বাট এই রিপন আবার এটাকে নিয়ে তুলে দিয়েছিল, মানে এ নিয়ে এসেছিল, লর্ড লিটন নিয়ে এসেছিল, এবং রিপন এটাকে তুলে দেয়, বলছে না এইসব চলবে না। এবং এইটা নিয়ে আরেকটা জিনিস আসবে, যে রাতারাত কোন পেপার ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশ হয়ে গেল, এটা হচ্ছে অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকা যখনই শুনলো যে এরকম ল লাগু হয়ে গেল যে বাংলা ভাষা পত্রিকা ছাপানো যাবে না, ওরা রাতারাত চেঞ্জ করে দিয়েছিল ইংলিশ। এটা পরীক্ষায় দিয়েছে যে কোন পেপার রাতারাত চেঞ্জ হয়ে গেছিলো বাংলা টু ইংলিশ, অমৃতবাজার পত্রিকা। ঠিক আছে, আর এটা আমরা কত সালে, এই যে বললাম রিপন এটাকে তুলে দিল, একটা সালটা ছিল 1882 সালে। এবং 83 সালে এই রিপন একটা অ্যাক্ট নিয়ে এসেছিল, যেটাকে আমরা বলি ইলবার্ট বিল। ইলবার্ট বিলটাও দেয় কার? রিপনের, ভালো লোকটা। তাহলে নিশ্চয়ই ভালো লটা নিয়ে হবে। লটা ভালোই ছিল। লটা কি ছিল? যে ইন্ডিয়ানরা জাজ হতে পারে, এই নিয়ে ব্রিটিশদের মির্চি লেগে গেছিলো। যা আমরা কোনোদিন আমাদের বিচার হলে ইন্ডিয়ানরা আমাদের জাজমেন্ট করবে, ওরা নিতে পারছিল না। ওই জন্য ওরা আন্দোলন শুরু হয়ে গেছিলো। ওই জন্য ওটাকে শ্বেত বিদ্রোহ বলা হয়, মানে হোয়াইট রেভলিউশন বলা হয়, যেহেতু সাদার চামড়ারা আন্দোলনে নেমে গেছিল। ঠিক আছে, বাধ্য হয়ে লাস্ট পর্যন্ত বিলটা পাস করতে দেয়নি। ঠিক আছে, তারপরে কি বলছে, হুইচ ইন্ডিয়ান ওয়ার ইনক্লুডেড ইন দ্য বর্ডার
ইনকোয়ারি কমিটি হান্টার কমিশন ফ্রম ইনভেস্টিগেশন অফ দ্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। দেখো, প্রথমত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? সেটা হয়েছিল আমাদের 13 এপ্রিল 1919 সালে, ঠিক আছে। এবং ওই দিন বৈশাখী দিন ছিল। এবং এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য আমরা জানি নাইট উপাধি ত্যাগ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে এটা হয়েছিল, এই সময় আমাদের একটা ব্রিটিশের একটা কমিটি গঠন করে, যে কি হয়েছিল কমিটি গঠন করে দিই। তো কমিটি গঠন করে গিয়ে 5 জন ছিল ব্রিটিশের লোক আর 3 জন ছিল ইন্ডিয়ান লোক কমিটিটাতে, ঠিক আছে। তো এই ইন্ডিয়ান লোকদের মধ্যে কারা কারা ছিল? তো এখানে দেখো, এই যে সুলতান আহমেদ খান, এও ছিল ইন্ডিয়ান 3 জনের মধ্যে। তারপরে স্যার চিমানলাল হরিলাল সেতালভাত, এও ছিল। এবং পণ্ডিত জগৎ নারায়ণ, এও ছিল। এই 3 জনই ইন্ডিয়ান ছিল। এই ইন্ডিয়ান 3 জন ছিল, আর আরো 5 জন ছিল ব্রিটিশের। টোটাল 8 জনের একটা কমিটি বানিয়েছিল ইনভেস্টিগেশন করার জন্য। এবং কমিটির নাম কি? হান্টার কমিশন। বাট এটা ভুললে হবে না, এটা হান্টার কমিশন হচ্ছে 1919। বাট একটা হান্টার কমিশন আবার আছে, এটা হচ্ছে একটা হান্টার কমিশন, যেটা হচ্ছে আমাদের কত সালে? ওটা হচ্ছে 1882 সালে। বাট এটা এডুকেশন রিলেটেড। তো দেখবে যে কোন হান্টার কমিশন বলছে, 1919 না 1882 সালে, ওটা হচ্ছে এডুকেশন রিলেটেড, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার 3টাই হবে রাইট অ্যান্সার। মানে তাহলে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, who wrote the book Philosophy of Bomb on request of the famous revolutionary leader চন্দ্রশেখর আজাদ? চন্দ্রশেখর আজাদের রিকোয়েস্টে কোন রেভলিউশনারি একটা বই লিখে, যার নাম হচ্ছে দ্য ফিলোসফি অফ বোম, মানে বোমের দর্শন, ঠিক আছে। তাহলে সেটা কি আছে? শচীন্দ্রনাথ সেনওয়াল, না দুর্গা দেবী, না ভগবতী চরণ ভোরা, কি হবে? তাহলে এটা হবে আমাদের ভগবতী চরণ ভোরা। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট, বলছে হোয়াট ইজ কামাগাতা মারু? এই কামাগাতা মারু নিয়ে আমরা অনেক গল্প বলেছি। 1914 সালের গল্প, যে কানাডা থেকে এই একটা জাহাজ ভাড়া করে গ্রুপিত ভাড়া করেছিল এবং নিয়ে যাচ্ছিল। এই যেতে গিয়ে যখন ওরা শুনতে পেল যে এখানে রেভলিউশনারি আসছে, তো কোস্টে উঠতে দেয়নি। তখন ওরা কি করলো, ওখান থেকে আবার ঘুরে আসলো কোথায়? বজবজে। এই বজবজে নামার সময় আবার হামলা হয়েছিল, অনেকজন 22 জন মারা গেছিল। তো এই বজবজ স্টেশনটা নামে লেখা আছে কামাগাতো মারু বজবজ। ঠিক বজবজের স্টেশন থেকে মানে 50 মিটার দূরেই দেখতে পাবে, ঠিক আছে, কামাগাতো মারু, যে জাহাজটা যেখানে ল্যান্ড করেছিল। তো এটা ছিল এক ধরনের শিপ, ঠিক আছে, কানাডার একটা শিপ ধার নিয়েছিল। তারপর নেক্সট কি বলছে, অন হুইচ ডে ডিড দ্য জালিয়ানওয়ালাবাগ ব্রুটাল মাসাকার টেক প্লেস? মানে সেদিন কি ছিল, যেদিন আমাদের জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, সেদিন আমি বললাম সেদিন বৈশাখী ছিল, বৈশাখী পূর্ণিমা। তো বৈশাখী পূর্ণিমার দিন ভগৎ সিং জন্মগ্রহণ করে। বৈশাখী পূর্ণিমার দিন উল্টো বললাম, আমাদের গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে এবং মৃত্যু করে। এবং সেদিন কি হয়, সেদিন যেদিন জ্ঞান লাভ করেছিল সেদিনই ছিল বৈশাখী পূর্ণিমা, ঠিক আছে। চলো, আর এখানে আমাদের যেদিন জালিয়ানওয়ালাবাগ হয় সেদিনও ছিল বৈশাখী পূর্ণিমা। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সেলফ রেসপেক্ট মুভমেন্ট? তো সেলফ রেসপেক্ট মুভমেন্টের ফাউন্ডারকে, এখানে ফাউন্ডার চাইছে। তাহলে সেলফ রেসপেক্টেড মুভমেন্টের ফাউন্ডার যদি আমরা দেখতে চাই, সেটা হবে আমাদের ইভি রামাস্বামী নাইকার, যাকে ভালোবেসে আমরা পেরিয়ারও বলি, এর নাম পেরিয়ার। তো তামিলনাড়ুতে 1925 খ্রিস্টাব্দে এই সেলফ রেসপেক্ট মুভমেন্টটা শুরু করা হয়েছিল, ঠিক আছে। তাহলে অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কি বলছে, হুইচ কনসেপ্ট ডাজ দ্য বুক গোলামগিরি? এই গোলামগিরি বইটা কার?
এই গোলামগিরি বইটা হচ্ছে আমাদের জ্যোতিবা ফুলে কত সালে লিখেছিল? 1873 সালে। এবং এটা কি? এটা জাতিদের সম্বন্ধে লেখা ছিল। তাহলে এখানে দেখতেই পাচ্ছ জাতিদের সম্বন্ধে লেখা ছিল, তাহলে অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, হুজ নিউজ পেপার হিন্দুস্তান স্ট্যান্ডার্ড? যদি বলে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড কার লেখা? কে এম পানিক্কর, না সচিন্দ্রনাথ সিনহা, না মতিলাল নেহরু? তো এটা হবে আমাদের সচিন্দ্রনাথ সিনহা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সচিন্দ্রনাথ সিনহা। একে জানি আমরা, কোথায় পেয়েছি আমরা? সচিন্দ্রনাথ সিনহা কোথায় ছিল? এ ছিল আমাদের, মনে করো, সচিন্দ্রনাথ সিনহা ছিল আমাদের যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি বানা হয় তো অস্থায়ী সভাপতি। তারপরে আমাদের রাজেন্দ্র প্রসাদ চলে আসে, ঠিক আছে? তো অস্থায়ী সভাপতি ছিল কোনটাতে? 9ই ডিসেম্বর 1946 সালে। এবং পরের মিটিংটাতে 11ই ডিসেম্বর, এই সালটাতে আমাদের পার্মানেন্ট হয়ে যায়, প্রেসিডেন্ট হয়ে যায় রাজেন্দ্র প্রসাদ। মাথায় রাখবে। এবার কি হয়েছে এটা বলছে, ইন হুইচ ইয়ার ডিড মহাত্মা গান্ধী আন্ডারটেকেন চম্পারণ যাত্রা? দেখো, চম্পারণ যাত্রা যদি আমরা দেখতে চাই কবে হয়েছিল, তো চম্পারণ যাত্রা দেখো, গান্ধীজি 1893 সালে কোথায় গেল? সাউথ আফ্রিকাতে গেল। এবং সেখান থেকে আসলো কবে? 1915 সালে। এবং গোটা ইন্ডিয়া ঘুরলো, 14 সালের মিটিং এই করলো, কংগ্রেসের সেশনেও গেল 16 সালে। তারপরে কি করলো? 1917 সালে চম্পারণ করেন। তারপরে 1917 সালে খেদা করেন। এবং 1718 সালে আহমেদাবাদ মিল, এই তিনটা আহমেদাবাদ মিল, এটা খেদা। তো 1717 এবং 1717 দুটোতে খেদা এবং চম্পারণ করেছিল। এবং 1918তে কি করেছিল? আহমেদাবাদ মিল স্ট্রাইক, ঠিক আছে? তো এই তিনটা ছিল তার ল্যাবরেটরি, মনে রাখবে যে তিনটাকে খুব করেছিল। তাহলে সালটা ছিল কত? চম্পারণ ছিল 1717, যদি বলে 1917, যদি বলে আমাদের খেদা, এটাও 1917, যদি বলে আমাদের আহমেদাবাদ মিল, সেটা বলবে 1718। কি বলছে? হু কল্ড ইট ফর কুইট ইন্ডিয়া মুভমেন্ট? মানে বলছে হু কল্ড ইট ফর কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন 1942? মানে বলছে যে কে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল 1942 সালে, ঠিক আছে? আমাদের দেখো 8ই আগস্ট সালটা ছিল 1942 সাল। বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্কের ময়দানে কাছ থেকে একটা ভাষণ দেয়, মানে একটা ডায়লগ দেয়, করেঙ্গে মারেঙ্গে। এবং ওখান থেকে অসহযোগ আন্দোলন, এই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। এবং বলল যে কাল থেকে আমরা শুরু করব, মানে 9ই আগস্ট থেকে। কিন্তু সকাল সকাল সব লিডারকে অ্যারেস্ট করে নেয়, ঠিক আছে? ওই জন্য আমরা দেখব যে লেডিসরা চালাচ্ছিল বা ছোট ছোট লিডাররা চালাচ্ছিল, ওই জন্য এটাকে লিডারলেস মুভমেন্টটা বলা হয়, ভারত ছাড়ো আন্দোলনটাকে। তো অ্যান্সারটা কী হবে আমাদের? মহাত্মা গান্ধী। ডেকেছিল কে? মহাত্মা গান্ধী। ওই যে বললাম যে গোয়ালিয়র ট্যাঙ্কের ময়দানের কাছে যে ভাষণটা দিচ্ছিল, এটাকে আগস্ট ক্রান্তিও বলা হয়। এই মুভমেন্টটাকে আগস্ট ক্রান্তি মুভমেন্টও বলা হয়, এটাও মাথায় রাখতে হবে। তারপরে কি বলছে? হোয়াট ডিড নানা সাহেব ডিক্লেয়ার হিমসেলফ অ্যাজ এ মুঘল এম্পায়ার ডিউরিং দ্য রিভল্ট অফ 1857? বলছে 1857 নানা সাহেব নিজেকে কি বলে ডিক্লেয়ার করেছিল? তো সেটা হবে আমাদের ওয়াজির, ডেপুটি, না পেশওয়া বলে ডিনোট করেছিল, ঠিক আছে? নেক্সট কি বলছে? হু অ্যাক্সিডেন্টালি কিল্ড লেফটেন্যান্ট যে রেন এবং আমাস্টকে যে হত্যা করা হয়েছিল, না কে করেছিল? ঠিক আছে, 1857 সালের ঘটনা।
1897 সালের ঘটনা, ফার্স্ট পলিটিক্যাল মার্ডার যদি বলা যায়। অ্যাকচুয়ালি কী হয়েছিল বুঝো ব্যাপারটা। হয়েছিল ওই জায়গাগুলোতে, বোম্বেতে প্লেগ। তো প্লেগ হচ্ছে আজকের দিনে যেমন আমাদের করোনার সময় মনে করো যে করোনা হয়ে গেলে মানুষ বলছিলাম না, কারণ একটা অনেক কথা বলছিল যে করোনা হয়ে গেলে নিয়ে গিয়ে চলে যাচ্ছে, গিয়ে নিয়ে মাটিতে পুঁতে দিচ্ছে এবং মেরে ফেলছে, অনেক রকম কথা উঠছিল। তো আমরা নিজে বলছিলাম যে আমাদের করোনা হয়েছে, মানে করোনা যখন বলতাম আমাদের থেকে সবাই দূরে থাকতো। তার জন্য ওই সময় কলেরার সময় এটা ঘটতো, তো নিজেরা মানুষ বলতো না, ঠিক আছে, প্লেগের সময়। তখন কি করলো, তখন র্যান বলেছিল ওখানকার ডিএম, তো ও কি করতো, বাড়ি বাড়ি গিয়ে মানুষের পোশাক খুলে দেখতো যে ওর হয়েছে কি হয়নি, এবং ছেলের সাথে সাথে মেয়েদেরও এই নিয়ে সম্মান হানি হচ্ছিল। তার জন্য দুইজন লোক, দুই ভাই, যেটা হচ্ছে মানে দামোদর চাপাকার আর এবং বালকৃষ্ণ চাপেকার, এই চাপেকার ব্রাদার্স দুজনে গিয়ে মার্ডার করেছিল। তাই মনে রাখবে, দামোদর চাপেকার অ্যান্ড বালকৃষ্ণ চাপেকার দুইজনে মার্ডার করেছিল র্যানকে এবং তার বডিগার্ডকে। তাই অ্যান্সার হবে বি, এবং এটাই ছিল ফার্স্ট পলিটিক্যাল মার্ডার। তারপরে কি বলছে, হুইচ মুসলিম ফ্রিডম ফাইটার ওয়াজ হ্যান্ড ওভার দ্য কি অফ দ্য গোল্ডেন টেম্পল অফ দ্য ফিলোসফি অফ ব্রাদারহুড অ্যান্ড ইউনিটি, মানে কোন মুসলিম লিডারকে এই গোল্ডেন টেম্পলের অমৃতসরে যেটা আছে তার চাবি দেওয়া হয়েছিল? সেটা হবে আমাদের সাইফুদ্দিন কিচলু। এই সাইফুদ্দিন কিচলুকে অ্যারেস্ট করার প্রতিবাদে তো জালিয়ানবাগটা হয়েছিল, মনে করো যে 10ই এপ্রিল এদেরকে অ্যারেস্ট করলো, এবং 13ই এপ্রিল তারা ওই অ্যারেস্টের প্রতিবাদে জমা হলো পাঞ্জাবে, এবং তারপরে তো গুলি চালানো হলো। তো এই যে কিচলু, সাইফুদ্দিন কিচলুকে 1952 সালে, মাথায় রাখবে, লেনিন শান্তি পুরস্কার দেওয়া হয়। ইন্ডিয়ার প্রথম লেনিন শান্তি পুরস্কার যদি বলে কে পেয়েছে, তাহলে বলবো আমরা এই কিচলু পেয়েছে। লেনিন পিস প্রাইজ 1952 সালে পেয়েছে। চলো নেক্সট কি বলছে দেখো, at which place on 21 October 1933 সুভাষ চন্দ্র বসু ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, কোথায় করেছিল সুভাষ চন্দ্র বসু? সেটা অ্যান্সার হবে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য এডিটর অফ বন্দে মাতরম নিউজ পেপার? বন্দে মাতরম না, সংটা না, নিউজ পেপারের কথা বলছে, তাহলে এটা হবে আমাদের অরবিন্দ ঘোষ। ঠিক আছে, এটা আনন্দমত ভাবিও না যে বন্দে মাতরম নেওয়া হয়েছে আনন্দমত থেকে, এটা হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপার হলে আমাদের অরবিন্দ ঘোষ হয়ে যাবে। নেক্সট কি বলছে, বাই হুম ওয়াজ অল ইন্ডিয়া হরিজন সংঘ ফাউন্ডেড ইন 1932? প্রথমত এটাই পরীক্ষা আসে যে অল ইন্ডিয়া হরিজন সংঘ কবে ফাউন্ড হয়েছিল, সেটা হয়েছিল আমাদের 1932 সালে, এবং কে করেছিল? হরিজন মানেই মনে রাখবে মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী হচ্ছে অ্যান্সার। নেক্সট বলছে, এদের মধ্যে কোনটা ফার্স্ট টাইম ঘটে? ঠিক আছে, যেমন হুইচ ইভেন্ট হ্যাপেন ফার্স্ট, কোনটা ফার্স্ট ঘটেছিল? দেখো, প্রপোজাল ফর কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল আমাদের মনে করো 8ই বা 9ই আগস্ট, আগস্ট 1942 সালে। তারপরে অ্যারাইভাল দ্য লর্ড ওয়েভাল কবে ছিল? 44 সালে। 1944 সাল থেকে 47 সাল পর্যন্ত ছিল। এবং অ্যারাইভাল অফ দ্য ক্রিপস মিশন, এটা মার্চ মাসে এসেছিল, মার্চ মাসে 1942 সালে এসেছিল। তাহলে বলছে সর্বপ্রথম কে এসেছিল? দেখো, ওটাও 42, এটাও 42, বাট ওটা আগস্ট, এটা মার্চ। তাহলে অ্যান্সার হবে আমাদের ক্রিপস মিশনটা হচ্ছে প্রথম। ঠিক আছে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং রেডিকুলার দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বাই সেইং ইট রিপ্রেজেন্টেড এ ভেরি স্মল পার্ট মাইনরিটি? ওই যে আমি কি বলেছিলাম, দুটো কোটেশন খুব ইম্পর্টেন্ট। যদি মাইক্রোস্কোপ মাইনরিটি যদি ওয়ার্ডটা থাকে, তাহলে আমাদের বলবে লর্ড ডাফরিন,
আর যদি বলে পিসফুলি ডিমিস, সেটা বলবো আমাদের কার্জন। তাহলে এখানে যেহেতু মাইনরিটি বলছে, তাহলে আমাদের হবে ডাফরিন, কারণ ডাফরিন ছিল কংগ্রেস তৈরির সময় গভর্নর জেনারেল, এবং যেহেতু প্রথম মিটিংয়ে 72 জন এসেছিল, তার জন্য বলছিল যে এটা হচ্ছে মাইনরিটি, মাইক্রোস্কোপিক মাইনরিটি। এত বড় দেশে এই 72 জন লোক প্রতিনিধি হালকাভাবে নিয়েছিল কংগ্রেসকে প্রথমে। নেক্সট, তাহলে এখানে ডাফরিন অ্যান্সার হবে। তারপরে দেখো, হু ওয়াজ গিভেন ডেথ সেন্টেন্স মুজফ্ফর বোম কেস। মুজফ্ফর বোম কেসের যে কে ডেথ মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, প্রফুল্ল চাকি, রাসবিহারী বসু দা ক্ষুদিরাম বসু। দেখো, এই যে মুজফ্ফরপুর বোম কেস, যেটা কি হয়েছিল, এই ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি চলে গেছিল গাড়িতে বোম ফেলার জন্য, কিন্তু দিতে গিয়েছিল অন্যজনকে, দিয়ে দিয়েছিল অন্যজনকে, অন্যজন মরে যায় বলে 2-3 দিন আবার এরা ইউপিতে ছিল, এবং 2-3 দিন এরা এদিক ওদিক ঘুরেছে, খাওয়া দাওয়া পায়নি। তারপর একটা দোকানের খোঁজ পেয়েছে, এবং দোকানে গিয়ে দেখছে যে একটা হাফ প্যান্ট পরা হাওয়ালদার ব্রিটিশদের আছে ওখানে, আর এরা দোকানে গেছে। প্রফুল্ল চাকিকে বললো তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, পিস্তলটা দিয়ে দিল ওকে, একটাই পিস্তল ছিল দুজনের কাছে। এবার প্রফুল্ল চাকিকে বললো যে তুমি পিস্তলটা নিয়ে থাকো, আমি দোকানে যাচ্ছি, ক্ষুদিরাম বলল। এই ক্ষুদিরাম গিয়ে যখন দোকানে গিয়ে অর্ধেক ভাঙাচুরা হিন্দি বলছিল মমতার মতন, তখন কিন্তু বুঝে গেছে পাশে বসে থাকা ওই ইংরেজির যে হাফ প্যান্টওয়ালা হাওয়ালদার, ও ওকে ধরে নিয়েছে, এবং ওই দিক থেকে প্রফুল্ল চাকি দেখতে পেয়ে নিয়েছে যে ক্ষুদিরামকে ধরে নিয়েছে। তো তখন তো দুজন, একজনই ছিল, তাহলে ক্ষুদিরাম বসু এসে, এই প্রফুল্ল চাকি এসে কিন্তু একে বাঁচাতে পারত, বা পিস্তল দিয়ে দরকার হলে মেরে দিত ওকে, কিন্তু ও ভয় পেয়ে গেছিল প্রফুল্ল চাকি, ও নিজেকে আত্মহত্যা করে দিয়েছিল, তখন ক্ষুদিরামকে ধরে নিয়েছিল, নাহলে হয়তো ক্ষুদিরাম বেঁচে যেত। ঠিক আছে, তো যেহেতু ওই কেসটা, তাহলে এখানে কাকে, কারণ এ তো আত্মহত্যা করেছিল, একে ডেথ সেন্টেন্স দেয়নি, দিয়েছিল ক্ষুদিরাম বসুকে। এটাও পরীক্ষায় কবে দিয়েছিল সেটা মনে রাখবে, 11ই আগস্ট 1908 সালে, তারিখটা মনে রাখবে, এই সালে ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট, ইন হুইচ ইয়ার ডিড বাবু কানওয়ার সিং ডাই। কবে কানওয়ার সিং মারা গেছিল? দেখি, কানওয়ার সিং আমাদের জগদীশপুরে যে ছিল, লিড করেছিল সিপাহী বিদ্রোহটা, এর জন্মগ্রহণ করেছিল 1777-এ। 1777-এ জন্মগ্রহণ করেছিল, এবং 1858-তে মারা গেছিল। তাহলে অ্যান্সার হবে এটা। এ বলেছিল না আমি যেখানে, সেটাই জগদীশপুর, মাথায় রাখবে। নেক্সট, কি বলছে, হু হ্যাজ দ্য ক্রেডিট ফর ইস্টাবলিশিং ইউথ বেঙ্গল মুভমেন্ট। এই ইউথ বেঙ্গল মুভমেন্ট বলে একটা মুভমেন্ট ছিল, অর্গানাইজেশন ছিল, এটা কে করেছিল? সেটা আমাদের করেছিল ডিরোজিও, হেনরি ভিভিডিয়ান ডিরোজিও। চলো নেক্সট, on which date did Clement Attlee announce that the British would leave India by June? গল্পটা বুঝো, প্রথম তারিখটা বুঝবে যে 20 ফেব্রুয়ারি 1947 সালে বলল, কি বলল, এই দিনটাতে অ্যানাউন্স করলো যে আমরা ইন্ডিয়া থেকে সব কিছু গুটিয়ে নিয়ে চলে আসব। কবে? 30শে জুন 1948 সালের মধ্যে। তো ওই বিলটা, এই যে বললো, তো এই বিলটা সংসদে তুললো কবে? সেটা হচ্ছে আমাদের 4 জুলাই, এবং মানে 1947 সালে। কিন্তু ওটা পাস হলো কবে? সেটা হচ্ছে আমাদের 18 জুলাই পাস হয়। তারপরে আমরা স্বাধীনতা আমাদেরকে দিয়ে দিল কথা 15 আগস্ট 1947 সালে। ঠিক আছে, তো মনে রাখবে প্রথম অ্যানাউন্স করেছিল 20 ফেব্রুয়ারি 1947 সালে যে আমরা 30শে জুন 1948 সালের মধ্যে চলে আসবো ইন্ডিয়া থেকে, এবং বিলটা পাস করা হলো 4 জুলাই 1947 সালে। এই করা হয়েছিল, তোলা হয়েছিল, এবং পাস করলো কবে বিলটা? 18 জুলাই, বাট 15 আগস্ট 1947 সালে আমাদের স্বাধীনতা দিয়ে দিল। তাহলে বলছে কবে অ্যানাউন্স করা হয়েছিল, তাহলে ডেটটা হবে আমাদের 20 ফেব্রুয়ারি 1947। আমি তোমাদের এখান থেকে যা যা কোশ্চেন আসতে পারে সবগুলোই বলে দিলাম। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ বিহার
সেপারেট ফ্রম বেঙ্গল। বলছে বেঙ্গল থেকে কবে বিহারটা সেপারেট করলো। দেখো প্রথমে বিহারটা আমাদের বাংলা ভাগ হলো কত 1905 সালে, আবার বাংলাটাকে আমরা ভাগ করলাম না, তখন আমরা কী করলো 1912 সাল থেকে বাংলা বিহারটাকে ভাষার দিক থেকে, বাংলার উড়িষ্যাটাকে ভাষার দিক থেকে ভাগ করে দিই, এবং বাংলা বিহার আর উড়িষ্যা একসাথে ছিল। তাহলে সাল অ্যান্সারটা হবে আমাদের 1912, কিন্তু অপশানে 1912 নেই, তাহলে অ্যান্সারটা হবে নান অফ দ্য অ্যাবাভ। এবং এগুলো পরীক্ষায় এসছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, হু লিড দ্য কোল রেভিলিয়ন অফ 1832 and 33, মানে বলছে কোল বিদ্রোহের নেতাগুলোর নাম বলো। বুদ্ধ ভগত, জুয়া ভগত, এগুলো ছিল এদের কোল বিদ্রোহ। বাট বুদ্ধ ভগত, জুয়া ভগত কোথাও নেই। সিধুকান্ত, এটা তো আমাদের সাঁওতাল বিদ্রোহ, এটাও না। তো বুদ্ধ ভগত, জুয়া ভগত হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবভ, ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য মেন রিজন ফর কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942? বলছে 1942 সালে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, তার কারণটা কি ছিল। দেখো ফেলিওর অফ দ্য ক্রিপস মিশন, এটাও কারণ বলতে পারি, এবং গান্ধী আরউইন প্যাক্ট, এটা বলবো না, এটা হবে না, এবং হার্মফুল এফেক্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 2। দেখো আমরা যদি একটাই অ্যান্সার দিত, একটাই চাইতো বা মেন কারণ বলতো, তাহলে আমরা অ্যান্সারটাকে এটাই নিতাম। কিন্তু এখানে দেখো এটাও একটা কারণ হয়েছিল, দাঁড়িয়েছিল। তাহলে যেহেতু মোর দেন ওয়ান অ্যান্সার আছে, এখানে মোর দেন ওয়ান অ্যান্সার হবে, কারণ আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক কিছু আমাদের ক্ষতিও করে দিয়েছিল। তাহলে এখানে দেখবে এটাও অ্যান্সার আছে, তার জন্য মোর দেনটাই হবে। নেক্সট কি বলছে, হু ইন্ট্রোডিউস মডার্ন প্রিন্টিং টেকনোলজি ইন ইন্ডিয়া? কোথা থেকে, মানে কারা মডার্ন টেকনোলজি নিয়ে এসেছিল? তো এমনি তোমরা বলো যে ফার্স্ট পেপার কি আমাদের, যদি বলে ফার্স্ট পেপার কি, তাহলে আমরা বলবো হিন্দু প্যাট্রিয়ট, তাই তো। তো এই প্যাট্রিয়টের প্রথম আমাদের যদি বলি, তাহলে সেটা আমাদের কবে তৈরি করা হয়েছিল? সেটা কবে করা হয়েছিল? 1780-তে। তো এই হিন্দু প্যাট্রিয়ট যে করা হয়েছিল, এবং যদি বাংলায় বলে কোন পত্রিকা, সেটা হচ্ছিল আমাদের সমাচার দর্পণ। তো এই হিন্দু প্যাট্রিয়টটা কার লেখা, কে প্রচার করতো? সেটা হচ্ছে আমাদের জেমস অগাস্টিন হিকি। তো এই হিকি কোথাকার ছিল? আমরা তো জানি যে পেপার ছাপার মেশিন আবিষ্কার করেছিল গুটেনবার্গ, কিন্তু যদি বলে ইন্ডিয়াতে প্রথম কে পেপার ছাপিয়েছিল, তা সেটা হচ্ছে আমাদের হিকি। এবং হিকি এই চুচুড়াতে, মানে হুগলির চুচুড়াতে থাকতো, ঠিক আছে। তো এটা ছিল আমাদের পর্তুগিজ, ঠিক আছে। এবং পর্তুগিজরা প্রথম এসেছিল, ঠিক আছে। যদি বলে পর্তুগিজ, ইংরেজি, ফ্রান্স, কারা কেমন কেমন, তাই একটা ট্রিক বলেছি, PDEF, মাথায় রাখবে ট্রিক। এই থেকে পর্তুগিজরা প্রথমে এসেছিল, ডি থেকে ডাচরা প্রথম এসেছিল, তারপরে ই থেকে আমাদের ইংরেজ, তারপরে ড্যানিশ, তারপরে হচ্ছে আমাদের ফ্রান্স। তো এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তো পর্তুগিজরাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, আলু, ওখান থেকে আলু পেয়েছি, অনেক কিছু আমরা পর্তুগিজের কাছ থেকে শিখেছি। তো চলো এটা আমাদের আজকে এখান থেকে আমি শেষ করছি, ঠিক আছে। নেক্সট ভিডিও আবার 4 নম্বর পার্টে আসবে, এবং তোমরা প্রচুর হারে শেয়ার করো ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে, যারা বিপিএসসি 4.0 জন্য প্রিপারেশন নিচ্ছে, খুবই হেল্পফুল, ঠিক আছে। নেক্সটে আবার দেখা হবে। থ্যাংক ইউ।